পরে আমির খান সাহেবের আড়ানার দ্রুত খেয়ালের পরে মোনালিসা নয় কেন, রসে বসে নয় কেন, এবং শুধু তাই না, এটা তো জাগিয়ে তুলছে আমার ছেলেবেলাটাকে। রবীন্দ্রনাথের গান, তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয়ে টেনে আনে, আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি। হ্যাঁ, ওই রবীন্দ্রসঙ্গীতের কথাটা হয়েছিল একবার, হ্যাঁ একটু শুনি। রূপে তোমায় ভোলাবোনার কথা আমি বলেছিলাম। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাতে দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না, হারাবো না ভূষণ হারে, সাজাবো না ফুলের ভারে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলাবো, রূপে তোমায় ভোলাবো না। মাঝে মাঝে মনে হয় ন্যাট কিং কোল বা জিম রিভস যদি রবীন্দ্রনাথের গান গাইতেন কেমন হতো। মোনালিসা যে গানটা আপনি শোনালেন এর আগে, সুপ্রিয়, খুব ছোটবেলা থেকে শোনা, ন্যাট কিং কোল, একটা কণ্ঠ, এরকম কণ্ঠই নেই এখন আর। এরকম সোজা কথা, মানে আধুনিক গানে এরকম কণ্ঠ আমরা শুনি না। আধুনিক গান মানে সাহেব রেজারকে পপ বলেন, পপুলার সংস, পপ সংস। ন্যাট কিং কোলের একটা গান ছিল, আমি জানি না হয়তো কোনদিন আপনিও এখানে পেয়ে যাবেন, যারা শ্রোতারা শুনছেন তারা যদি মনে রাখেন, খুব মজা লাগে। I see a little bluebird sitting on the treetop, a pretty little birdie sitting on the treetop. I see a little bluebird sitting on the treetop, a pretty little birdie sitting on the treetop. I see a little bluebird sitting on the treetop. এই রেডিওতে মিউজিক্যাল ব্যান্ড বক্স থেকেই শোনা আর কি। এই গানগুলো কিন্তু সমানভাবে মাথার মধ্যে ঘুরপাক খায়, শুধু বব ডিলান নয়, ন্যাট কিং কোল। আপনি পিট সিগারের সঙ্গে একটা দীর্ঘ সম্পর্কের কথা বহুবার উল্লেখ করেছেন, এইটা আরেকটু শুনতে চাই। পিট সিগারের সঙ্গে আমার আলাপ হয়েছিল, আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করতাম, তখন আমি দি আদার আমেরিকা নামে একটা বই লেখার অভিসন্ধি করছি, এবং মানে মার্কিন সরকার বিরোধী লেখক, শিল্পী, ভাবুক, বিজ্ঞানী, সমাজকর্মী, এদের উপরে বইটা, যে বইটা মানে যেরকম বই আমরা এখানে সচরাচর পাই না, তা সেইটা করতে গিয়ে পিট সিগারের সঙ্গে আমার আলাপ হয়েছিল অনেকদিন আগের কথা, সেটা 80-এর দশকের একদম গোড়ার দিকটায়, এবং উনি তখন জানতেন না যে আমি গান বাজনা কিঞ্চিত করে থাকি। উনি আমায় জেনেছিলেন একজন সাংবাদিক হিসেবে, লেখক হিসেবে। তা কি বলবো, মানে ওকে, উনি আমার এক পিতৃতুল্য বন্ধু, অনেকভাবে উনি আমায় অনেক কিছু দেখতে সাহায্য করেছেন, যেমন ফোক সং ব্যাপারটা। একটা দীর্ঘ ইন্টারভিউতে উনি আমাকে বলেছেন, এছাড়াও নানান সময় আলাপচারি করতে গিয়ে টেলিফোনে বেশি কথা হতো আমাদের, কেন উনি থাকতেন আপস্টেট নিউ ইয়র্ক রাজ্যের উত্তর দিকটায়, আর আমি চাকরি করতাম ওয়াশিংটন ডিসি, কাজে অনেকটাই দক্ষিণে। আমাদের তো নিয়মিত দেখা হতো না, দেখা খুব কম হতো, গল্প গুজব টেলিফোনে বেশি হতো, আর কম সাক্ষাৎ। তা উনি যেমন বলতেন যে ফোক সং কিভাবে হবে এটা কেউ বলতে পারে না, কোন গান যে ফোক সং, যেমন রবীন্দ্রনাথের অনেক গান আসলে কিন্তু ফোক সং হয়ে গেছে, আমরা সবাই গেয়ে দিতে পারি, পুরানো সেই দিনের আমরা কিন্তু সবাই গেয়ে দিতে পারি। হ্যাঁ, তেমনি অনেক গান এরকম ফোক সং হয়ে যায়। অর্থাৎ ফোক সং মানেই যে সেটা একটা পল্লী গ্রামে কোথাও একটা, মানে কারবহুড়ি বাসন মাঝে পুকুর ঘাটে ব্যস্ত কাজে সেইখান থেকে উঠে এসছে, তা কিন্তু নাও হতে পারে। হ্যাঁ, অর্থাৎ আর কোনটা আদত ফোক সং, কোনটা আদত না, এ নিয়েও বহু তর্ক বিতর্ক। হ্যাঁ, পিট সিগার এ নিয়ে নানান মজার কথা বলতেন। ওর বাবাও ছিলেন এই বিষয়ে বিশেষজ্ঞ, তিনিও নাকি অনেক প্রবন্ধ নিবন্ধ লিখেছেন এই বিষয়ে। পরবর্তীতে পিট সিগারের যে দিকটা আমার আশ্চর্য লাগতো, সেটা হচ্ছে ওর একটা সরল, সকলের সঙ্গে করতে পারার একটা দিক।
সারাক্ষণই মনে হয় ওনার যেন অনেক কিছু বলার আছে, সেই সময়টা উনি যেন পাচ্ছেন না। চার অধ্যায় এক জায়গায় এলা যেমন বলেছেন অতীন সম্পর্কে, যে অতীন আসে নিজের কথা স্রোতে নাকানি চোবানি খেতে খেতে। তা পিট সিগার যেন নিজের চিন্তা, নিজের ভাবনা, নিজের দর্শন, নিজের গানের স্রোতে সারাক্ষণ নাকানি চোবানি খেয়ে যাচ্ছেন। এবং যদি মানুষকে একটু স্পর্শ করা যায়, আমাকে যেমন বলতেন, উনি শিখিয়েছেন, শোনো সুমন, একটা দিন আসবে যেদিন তুমি আর গাইবে না, তুমি গানটা শুরু করবে, সামনে মানুষরা গাইবে আর তুমি বাজাবে। যেটা বলছিলাম, এটা পিট সিগারের গলা কোথায় খুঁজুন তো দেখি। হ্যাঁ, প্রাইজ পাবেন। মানুষ খাইছে, মানুষ খাইছে। হ্যাঁ, কোন গান খাইছে? Gonna lay down my bird, sword and shield down by the riverside and gonna study in war no more, no more. এটা একটা নিগ্রো স্পিরিচুয়াল। এটা গেয়েছিলেন, রেকর্ডিং ছিল গোল্ডেন গেট কোয়ার্টেট। একসময় মিউজিক্যাল ব্যান্ড বক্স রেডিও থেকে বাজতো। এখন গাইছেন পিট সিগার। এবং আমরা সেই সময়ের মধ্যে আছি যে সময় এই গানটা খুব জরুরি গান। Gonna lay down my sword and shield down by the riverside and gonna study in war no more. We're gonna put on our long white robe down by the riverside. যুদ্ধ যেন আর না হয়। আমার তরোয়াল, আমার ঢাল আমি আমার নদীর ধারে রেখে দিলাম। And we're gonna study in war no more. কোনোদিন এই যুদ্ধের পাঠ যেন আমরা না নিই। এবং এই যে সবাই মিলে গেয়ে উঠছেন, একটু জোরে করে দিন এবার গান। পিট সিগারের একটা প্রভাব বোধহয় আপনার কাজের ভেতরে থেকে গেছে। হ্যাঁ, ভয়ঙ্কর ভাবে থেকে গেছে। ওই যে বললাম যে আমি ওর কাছ থেকে সাহস করে গাওয়াতে শিখেছি, জানেন। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি বেশি গাইনি জীবনে। একটি কাজ করে গেছি যেটা খুব জরুরি, সেটা হচ্ছে আমি কোনোদিন শুনিনি নাগরিক কোনো প্রেক্ষাগৃহে গান শুনতে এসে সবাই মিলে গান গাইছেন। এটা আমি করতে পেরেছি নানান সময়, নানান ভাবে এটা আমি করে থাকি। এই সাহসটি আমায় দিয়েছেন পিট সিগার। তিনি বলেছিলেন, প্রথমে গাইবে না, লোকে গাইতে চায় না, তুমি এমন কোনো সুকর্ম করনি যে লোকে গাইবে, তুমি সমানে তাকে না গাইয়ে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না, নিস্তার দেবে না, রেহাই দেবে না। এই সম্পর্কটা তো আপনার ক্ষেত্রে আপনি যেটা বারবার লিখেছেন যে টেলিফোনে গভীর রাত অব্দি কথা হতো, যেহেতু টেলিফোনে রাত্রের দিকে চার্জটা কম ছিল, সে কারণে উনি বোধহয় আপনাকে বলেছিলেন যে গভীর রাত্রে ফোন করতে। একটা কথা আমার খুব এই প্রসঙ্গে জানতে ইচ্ছে করে, তখন আপনি ছিলেন একজন সাংবাদিক, তিনি গানের জগতে, আপনাকে গানের জগতের সেভাবে কেউ পাচ্ছিলেন না। সেই সময় পিট সিগার একজন সাংঘাতিক মানুষ। এখন এই মুহূর্তে কলকাতা শহরের আপনি একজন গুরুত্বপূর্ণ বাসিন্দা। আপনার গান যারা পছন্দ করেন তারা তো শোনেনি, যারা অপছন্দ করেন তারাও শোনেন। আর যদি আপনাকে একজন নতুন গান খুঁজছেন এমন কোন তরুণ, আপনি কতটা নিজেকে এগিয়ে দিতে পারবেন পিট সিগারের মতো? আপনাকে যদি তিনি বলেন যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে চাই, জানতে চাই, টেলিফোন করেন অসময়, আপনার কতটা মনে হবে? আমার মতো কাউকে যদি পাই, নিশ্চয়ই সময় দেবো, কিন্তু তাকে আরেকটা আমি হতে হবে। আপনার কথার এই প্রশ্নের এইটাই উত্তর হতে হয়। অর্থাৎ পিট সিগার সুমনের সঙ্গে কথা বলছিলেন, মার্জনা করবেন, বুঝতে পেরেছেন তো? সেই খোঁজাটা যদি থাকে তাহলে হ্যাঁ, শুনুন, ডাক 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 ফিরে ফিরে ডাক দেখিরে পরাণ দেখবো এমন রয় সে দূরে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান আছে না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে এরকম তো হয়েছে, কত মানুষকে চিনেছি, কম হয়েছে নাকি? কম জেনেছি, কত মানুষ হাত ধরে টেনে নিয়ে গেছে। এটা চলবে। আপনার একটা 72 সালের রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড এই মরেছে, সেটা আমাদের সংগ্রহে রয়েছে, একটুখানি শুনি সেই 72 সালের গান। সেই সময় আপনি এটা বোধহয় আপনার প্রথম গান, আমি জানি না কোনটা আপনি বাজাচ্ছেন।
সারা বেলা। তিরিশ বছর, নিজেরই গান নিজের শোনা। 30টা বছর চলে গেল। বাঁশি বাজাচ্ছিলেন কে জানেন? চানুবাবু, আচ্ছা, যিনি শচীনদেব বর্মনের নিশীথে যাইও ফুল বনের রেকর্ডিং এ বাঁশি বাজিয়েছিলেন। আর গিটার বাজাচ্ছিলেন সমীর খাসনবী, অসাধারণ খোল বাজাচ্ছিলেন কে, আমি নাম ভুলে গেছি, আমার মার্জনা করবেন। রেকর্ডিং করেছিলেন নীরোদ বাবু। তখনও রবীন্দ্রনাথের গান রেকর্ড করার আগে বলতেন, লোকে বলতেন আনন্দ করে গান গাও, আনন্দ করে গাও। পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথের গান রেকর্ড করতে এলাম, ওরে বাবা, তখন মনে হতো রবীন্দ্রনাথের গান গাওয়াটা প্রায় একটা ফাঁসি যাওয়ার মতো, মানে যে কোনো মুহূর্তে ওয়াল আপ করে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া। মানে এই ব্যাপারটা কিন্তু আমরা গান শুনতে শুনতে খানিকটা টের পেয়েছি। আজকে আপনার গলায় শুনলাম কথাটা, সেটা হচ্ছে অনুষ্ঠানে মঞ্চে যে গান আমি বললাম, আমি রূপে তোমায় ভোলাবো না, আপনি গাইতেন। আজিজে রজনী যায় গাইতেন। রজনীরও শেষ তারা আমি শুনেছি কিবোর্ডসে গাইতেন আপনি। সেইখানে যে স্ফূর্তিটা, মানে একজন গায়ক নিজেকে উপভোগ করে গাইছেন, এই মজাটা কিন্তু যখন পরবর্তীকালে, এই রেকর্ডের কথা আমি বলছি, পরবর্তীকালে আপনি যখন রবীন্দ্রসঙ্গীত ক্যাসেট করলেন, তখন কোথায় যেন আমরা, মানে কোথায় যেন একটা কিছু মিস করলাম। আপনাকে যেন ওই সত্যি আপনি যে কথাটা বললেন, একটু পুলিশ পুলিশ গন্ধ আছে। মানে এটা যেন আটকে রাখা। যেমন ধরুন আমি আপনার কথা বলি, তখনও তো বিশ্বভারতী ছিলেন, কিন্তু এরকম পুলিশি তৎপরতা তো ছিল না। আচ্ছা, পরবর্তীতে দেখালো যে কিন্তু আমি শুধু বিশ্বভারতীকে দোষ দেবো না, আমি না, আমরাও যেন এটার জন্য আমরা ধরে আনতে বললে বেঁধে আনি। এবং ধরুন মানে এমনকি এত দূর যেতে হলো যে মুখখানি কর মলিন বিধু এরকম একটা গানে আমায় একদিনও উচ্চারণ করতে হয়েছে। এবং সেটা জেনে করা খুবই এবং কান্না পাচ্ছে, তখন কি করবো বলুন তো। এখন সবচেয়ে মারাত্মক হলো এটি না সিডির মাধ্যমে থেকে গেল। আমি প্রার্থনা করব জগদীশ্বরের কাছে যাতে এই সিডিগুলি ধ্বংস হয় এবং মানুষ আবার আনন্দ করে গান গায়। দেখুন এটা খুব জরুরি যে আনন্দ করে গান গাওয়া। এবং এই গানটা যখন আমি গিয়েছি, আমার তখন তো 23 বছর বয়স, তখন রেকর্ড করেছি, আমার মনে আছে আমার বাবা, নীরোদ বাবু সবাই বলছেন আনন্দ করে গাও, সমান আনন্দ করে গাও। এই আনন্দটা কোথায় হয়তো মাঝখানে, তাহলে কি আমরা আশা করতে পারি যে খুব শিগগিরই আবার, মানে আপনি যেমন করে গাইতে চান তেমনি করে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাওয়া যাবে আপনার কাছ থেকে? চেষ্টা করবো। তবে কি আমি তো খুব ভালো গায়ক নেই, আমার চেয়ে যার অনেক বড় গায়ক। না 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 না, আমি খোলাখুলি বলছি। ধরুন এই যে গানটা, এর মধ্যে 2-3টে ত্রুটি, মারাত্মক ত্রুটি আমার কানে সবসময় নিজের গান শুনলে মনে হয় ভয়ঙ্কর ত্রুটি। কেন যেটা পাস করেছিলেন বিশ্বভারতী, খুবই ভয়ানক। তাই না, যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমি আশা করছি পারবো, কিন্তু হয়তো পেরে উঠবো না। মানে এটার জন্য আমার খুব কষ্ট হবে যদি বিশ্বভারতীকে কেউ শুধু পুলিশ ভাবেন, তা কিন্তু না। তার কারণ এটা মনে রাখা দরকার যে দীর্ঘকাল ধরে আমরা রবীন্দ্রনাথের যে গানগুলি শুনেছি সেগুলো কিন্তু বিশ্বভারতীর মিউজিক বোর্ডেরই অনুমোদন করা। এমন নয় যে তারা লঘুর হাতে দাঁড়িয়ে থাকতেন। এটাও মনে রাখতে হবে যে গিটার নিয়ে যখন আমি প্রথম রবীন্দ্রনাথের গান ইতিহাসে প্রথম রেকর্ড করেছি, তার আগে কোনোদিন একটা অ্যাকুস্টিক শুধু গিটার নিয়ে রেকর্ডিং হয়নি। বিশ্বভারতী কিন্তু তা নিয়ে কোনো রকম আপত্তি করেননি। সমস্যাটা অনেক সময় ট্রেনারদের নিয়ে বেশি হতো, ট্রেনাররা বেশি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। না, যেটা সত্য সেটা তো মানুষ স্বীকার্য। হ্যাঁ, আমরা এই আরেকটা বরং এইখানে একটা গান শুনি। আপনার কিছু কিছু গান
সেটা আপনি মঞ্চে গেয়েছেন বহুবার। আপনার যারা নিয়মিত শ্রোতা, আপনি যখন প্রচুর পরিমাণে, এখন আপনি মঞ্চের অনুষ্ঠান প্রায় করেন না, খুবই কম, মাঝে সাঝে করেন। হ্যাঁ, যখন প্রচুর অনুষ্ঠান করতেন সে সময় আমরা শুনতাম। কিন্তু তার বেশ কিছু গান আপনি পরে রেকর্ড করেছেন, বেশ কিছু গান করেন উনি। এরকম বেশ কিছু গানের কথা আমার মনে রয়েছে, যেমন এরকম দু একটা গান আমি একটু আপনার কাছে শুনতে চাইবো, যেমন তোমার বালিশে প্রজাপতি বসে নেই। এই গানটি আপনি আজকাল ইদানিং মঞ্চেও খুব একটা গান না, খুব একটা হয় না, তবে কখনো কখনো একক অনুষ্ঠান যখন একক তো করি, বছরে হয়তো 2 বা 3টে, তখন দু একটা গেয়ে ফেলি। হয় কি জানেন ভাই, মানে মঞ্চে আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে থাকে, এত গানের মানে প্রস্তাব ছড়াছড়ি হয় যে তাদের গানগুলো হারিয়ে যায়। মানে হয়তো ঠিক করে সেই গানটা গাইবো, ধরুন তোমার বালিশে প্রজাপতি বসে নেই, ভোরের বাতাস হয়ে না তোমার চুল, ঘুমন্ত মুখে সকাল বেলার আলো, তোমার জন্যে হচ্ছে না মুশকুল, তোমার বালিশে প্রজাপতি বসে নেই, পরোয়া করে না দুপুর পোড়ানো রোদ, তোমায় অথবা তোমার রঙিন ছাতা, উদাসীন ওই সূর্যের কাছে তুমি সামান্য, বড় সামান্য ঝরা পাতা, তোমার বালিশে প্রজাপতি বসে নেই। হ্যাঁ, অনেক সময়তেই মনে পড়ে না, আপনি মনে রেখেছেন। কি বলি এখন, এখানটা অবশ্য আমি গিটার নিয়েই গাই, সামনে হারমোনিয়াম ছিল, হারমোনিয়াম। এখানে আসলে শ্রোতারা সেটা দেখতে পাচ্ছেন না, আমরা যেরকম অবস্থায় যেভাবে আমাদের বসবার ব্যবস্থাটা, সেটা কথা বলার পক্ষেই সুবিধাজনক। গিটার নিয়ে গাইতে আপনার বোধহয় অসুবিধাই হচ্ছে না, নুন আনতে পান্তা ফুরোচ্ছে, মানে হয় গিটার না হারমোনিয়াম, দুটোকে রাখা যাচ্ছে না। আপনার প্রথম লেখা গানটির কথা আপনি বলেছেন সেটা, তবু আরেকবার শুনতে চাইছি, প্রথম লেখার অভিজ্ঞতাটাই বা কেমন ছিল? ওই যে বললাম না, যে একটা সময় ধরুন ঠিক করে ফেলতে বাধ্য হলাম যে আমায় গান তৈরি করতে হবে নিজে, কিন্তু বললেই তো হলো না, খুব সমস্যা হচ্ছিল, কিছুতেই পেরে উঠছিলাম না। আমার যতদূর মনে হয় যে একটা সুর মাথায় ছিল, কথা এবং সুর সেইভাবেই করছিলাম, এবং 75 সালের গোড়ার দিকে আমি কয়েকটি লাইন লিখতে পেরেছিলাম। এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি, এ যে শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, কান্না কান্না, এ কান্না চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না, এ কেমন কান্না শেখালে তুমি, এ কেমন কান্না জন্মভূমি। এই আমি গানটা পুরো প্রায় শেষও করতে পারিনি, করেছিলাম 79 সালে। আচ্ছা, কিন্তু ভালো হয়নি, কিন্তু নিজের পছন্দ হয়নি। না, ভালো হয়নি। কিন্তু এই কথা লাইন মোটামুটি, কিন্তু এটা করতে আমার বছরখানেক সময় লেগেছিল। এই ব্যাপারটাও আমার কাছে খুব কৌতূহলের। আপনার এমনিতে আপনার সাংগীতিক মেধা এবং স্মৃতি একটু স্বাভাবিকের থেকে বেশি, কিন্তু এই যে আপনি এতদিনের পুরনো গান আপনি নিজে লিখেছেন, ওই জাতিস্বরে যেটা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম, আপনি নিজে লিখেছেন যে স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না, তাই আপনি কি নিজের গানে স্বরলিপি রাখেন? নইলে আপনার সুর মনে থাকছে কেমন? না, প্রথম থেকে করতাম। দেখুন, যখন আমি প্রথম সুর করেছি 12 বছর বয়সে। আচ্ছা, গাইবো এখন, গাইলে কেউ কিছু বলবে না। নিশ্চয়ই। কল্পনাও করতে পারবেন না কোন গান এটা, একটু কল্পনাও করতে পারবেন, লিখেছেন বোধহয় আপনি, তাই না? তোমারে আমি কখনো চিনি না গো, লুকানো রহ, লুকানো নহ, তবু লুকানো থাকো, ছবির মতো ভাবনা পরশিয়া, একটু আছো মনের হরসিয়া। এই গানটি, এটি একটি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা আমার 12 বছর বয়সে আমি আমার অনুমান আমার মাতৃদেবী, আমার পিতৃদেব গত হয়েছেন বেশ কিছুদিন হলো, আমার মা শুনছেন, জানেন না, এটা কেউই জানেন না। আচ্ছা, হ্যাঁ, হয়তো 2-1 বন্ধু কখনো জানতে পেরেছিলেন, আমি কাউকে সাহস করে বলিও নি,
যে এই ছিল আমার প্রথম সুর করার চেষ্টা, এবং একটা এক খণ্ড রবীন্দ্রনাথ চন্দ্রলী হাতে পেয়েছিলাম, এবং সেটা থেকে এই কবিতাটা নিয়ে আমি প্রথম সুর করেছিলাম, নোটেশন করেছিলাম। আমি নোটেশন করতে পারতাম তখন, আমার তখন বয়স ছিল 12। আমার মতো করে হয়েছিলাম, পারফেক্ট নোটেশন হয়নি, কিন্তু তখন আমাদের টেপ রেকর্ডার ছিল না। আমার পিতৃদেব বা মাতৃদেবীর অত টাকা ছিল না যে টেপ রেকর্ডার উপহার দেন ছেলেকে। আর আমিও বুড়ো বয়সের আগে, মানে মধ্য বয়সেও পৌঁছে তবে টেপ রেকর্ডার কিনতে পেরেছি একটা। তার আগে কিন্তু স্বরলিপি করতাম, কিন্তু টেপ রেকর্ডার পাওয়ার পর স্বরলিপি করি না, টুক করে তখন মানে নোটবুকের মতো চুপ করে গানটা রেকর্ড করিনি, সুরটা। আর স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না, তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই। আসলে মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাইটা, ওইটাকে জোরে বলতে গিয়ে বোধহয় স্বরলিপি আমি আগেও লিখিনি। তাতে না, এটা তো স্বরলিপি। আমার এই প্রসঙ্গে আমার জানবার যেটা, সেটা হচ্ছে যে প্রথমত এই কথাটা প্রায় এসেই পড়লো, আপনার এই সুর করবার পদ্ধতিটা একটুখানি জানতে। প্রত্যেকেরই তো নিজস্ব কিছু পদ্ধতি থাকে। আপনি যেমন, আমার মনে পড়ছে ওই সারা রাত চলেছে নিবিড় এই গানটা আপনি লিখেছিলেন, যে একমাত্র একটি গান যেটি আপনি সুর এবং কথা একই সাথে পেয়েছিলেন। তার বাইরে বোধহয় আপনি আগে কথা লিখি। হ্যাঁ, সেই পদ্ধতিটা কি? কারণ অনেকে তো সুরের উপর লিখতে ভালোবাসেন, আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? না, আমি ওই যে বললাম না, আমার একটা বড় অভিমান ছিল বা দাবি বলতে পারেন, যে একটা রাগ ছিল যে বাংলা গানের কথা এরকম হচ্ছে কেন। আধুনিক গান, আমি এটা গর্বের সঙ্গে বলতে পারি, আমি কয়েকশো গান, আমি হাজার খানেক বাংলা গানের কথা আমার মাথায় এখনো। আমি অনেক সময় নাম ভুলে যাচ্ছি, টেলিফোন নম্বর তো সমানে ভুলে যাই, জন্মদিন ভুলে যাই, সব ভুলে যাই, কিন্তু গানের কথা এখনো সহজে ভুলি না, সহজে না। কয়েক হাজার গান আমি জানি, আমি গেয়ে দিতে পারবো, নানা ধরনের গান। কিন্তু দেখছেন, তাহলে এতটাই গুরুত্বপূর্ণ আমার কাছে গান, অথচ গানের কথাগুলো ভীষণ কষ্ট দিচ্ছিল। কবিতায় যা নয়, মানে আমি 70-এর দশকের গোড়ার কথা আবার বলছি, তখন কবিতা বা ছোট গল্প, সাংবাদিকতার ভাষা, বা ধরুন ইন্টারভিউয়ের মতো ছবি, অথবা তার চেয়েও বেশি যে ছবিটা আমার জরুরি মনে হয়েছিল, সেটা হলো প্রতিদ্বন্দ্বী, সত্যজিৎ রায়ের অসামান্য একটা ছবি। এইগুলো দেখে যে ভাষা পাচ্ছি, বাংলা গানে সেই ভাষা তো নেই, বুঝতে পেরেছেন? ফলে আমার ভাষার উপর ছিল প্রথম, যে আমি ঠিক করে ফেলেছিলাম যে গান তৈরি করলে আগে আমার ভাষাটা ঠিক করতে হবে। আমি চেষ্টা করেছি সেই ভাষাটাকে, ওই জন্য আমি আগে ভাষা দিয়ে ধরা। সুর কিন্তু তখন থাকে না, সুর আমি পরে লাগাই। গান লিখে রাখার পর লিখে রাখি, পড়ে থাকে, অনেক সময় মাসের পর মাস পড়ে থাকে, অনেক সময় বৎসরাধিক কাল পড়ে থাকে, তারপর আমি সুর লাগাই। আর এই লেখাটা কি খুব নিয়মিতভাবে চলে? আমি আপনাকে কোট করব। আপনি কোনো একটি গানে বলেছেন, এই মানে আমি 1 মাস লিখবো না গান, এরকম একটা লাইন আছে। মানে তার মানে কি আপনি প্রতিদিন লেখেন? এখন না কমে গেছে জানেন, মানে এখন প্রতিদিন লিখি না। একটা সময় ছিল যখন রোজ গান লিখতাম, এখন রোজ গান লিখি না, তবে লিখে রাখি, লুকিয়ে লুকিয়ে লিখে রাখি। আগে হাতে লিখতাম বেশি, এখন কম্পিউটারে লিখি বেশি। আচ্ছা, লুকিয়ে রাখা যায়, এবং লিখে রাখি, তারপর তাতে সুর করি কখনো। তবে আগে অনেক বেশি গান লিখতাম, এখন সে তুলনায় একটু কম লিখি, কিন্তু গান আমি আগে লিখি তারপর সুর করি সবসময়। আর আরেকটা কথা জানবার, সেটাও আপনি খানিকটা উল্লেখ করেছেন আপনার হয়ে ওঠা গানে, আরেকটু ডিটেলসে জানতে চাইবো অবশ্যই, যদি আপনি জানান। আপনি আপনার কোনো এক সাংগীতিক গুরুর কাছে আপনি বোধহয় একটা রেয়াজ করার পদ্ধতি আপনি লিখেছেন, যে সেটা আপনাকে বিভিন্ন সময় খুব সাহায্য করেছে, সারা জীবন ধরে বোধহয় একটা আপনি লিখেছেন যে যখন গানের মধ্যে নেই, সাংবাদিকতার ভেতরে সারাদিন কেটে যাচ্ছে না, তখনও গলাটাকে রক্ষা করতে আপনাকে সাহায্য করেছে। এই রেয়াজ করার পদ্ধতিটা কীরকম, আমি একটু জানতে পারি কি? আপনি খুব আশ্চর্য মানুষ, আমার এই প্রশ্ন কেউ কোনোদিন করেনি। দীর্ঘজীবী হন আপনি, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি সাধারণ লোক নন, আপনি অসাধারণ মানুষ। হ্যাঁ, নত করতেন না, আমাকে লোকে অন্য কথা জিজ্ঞেস করে, এসব জিজ্ঞেস করে না, এইগুলোই জিজ্ঞেস করার কথা। সেটা হলো যে এটা এর জন্য আমি কৃতজ্ঞ প্রয়াত শিল্পী নিখিল চন্দ্র সেনের কাছে। নিখিল চন্দ্র সেন এক আশ্চর্য মানুষ ছিলেন জানেন। টুক করে এই ফাঁকে বলে রাখি, সুধীরলাল চক্রবর্তীর গান 5-এর দশকে আমরা বাঙালিরা যদি আদৌ শুনে থাকি আসরে, তার পুরো কৃতিত্বটি পাওনা নিখিল চন্দ্র সেনের। তিনি সুধীরলাল চক্রবর্তীর ঘনিষ্ঠতম একজন বন্ধু ছিলেন, এবং প্রতি বছর ওই 5-এর দশক 6-এর দশক পর্যন্ত তিনি বছরে একটি দিন সুধীরলাল চক্রবর্তীর স্মৃতি বাসর আয়োজন করতেন। হ্যাঁ, এবং এটা ছিল তাঁর একটা অদ্ভুত কাজ,
নিয়মিত কাজ। এবং সেই আসরেই কিন্তু আমরা শ্যামল মিত্রর কণ্ঠে, নিতা সেনের কণ্ঠে, সতীনাথ মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, উৎপলা সেন, দেবু চৌধুরী, এদের কণ্ঠে, ধনঞ্জয় ভট্টাচার্য, যে সকলের কণ্ঠে আমরা সুধীরলাল চক্রবর্তী গান শুনতে পেতাম। তো যাই হোক, এই নিখিলচন্দ্র সেন গান নিজে গাইতেন, বেতারে গাইতেন, রেকর্ড করেছেন বোধহয়, তারপর আর করেননি, গান শেখাতেন। ও আশ্চর্য গলা ছিল তার, অনেক বয়স, প্রচণ্ড সিগারেট খেতেন, বুঝলেন, মানে পানামা সিগারেট বোধহয় দিনে যে কত খেতেন, রাশি রাশি, কিন্তু অদ্ভুত, বেশ ভারী চেহারা ছিল, একটা অদ্ভুত জোয়ারি গলায়, ঝনঝন করে সেই গলাটা বাজত। তা আমি একদিন ছেলেবেলায় ধরলাম ওকে যে, নিখিল কাকু আপনি গলাটা কি এরকম, আমার পিতৃদেবের বন্ধু। তো উনি বললেন, বাবা তলার দিকে খালি রেয়াজ করবে। কিরকম? উনি বলতেন, এই ধরো সা, এই সা তো, হ্যাঁ, সা নি নি ধা ধা পা মা মা গা গা রে রে সা, যতটা তলায় সা নি নি ধা ধা পা, হ্যাঁ, এবং এটা প্রথমে ধীরে ধীরে একদমে যতটা করা যায়, ধীরে আকারান্ত করে, সারকাম করে, আকারান্ত করে, তারপর লয় ধীরে ধীরে বাড়ানো, অর্থাৎ মানে সা নি নি ধা ধা পা মা মা গা গা রে রে সা। আমি একাধিক উৎসাহী মানুষকে এই পদ্ধতিটা বলেছি, তাদের কাজে লেগেছে। এইটা আমি আজও করি। আজ সকালেও আমার স্ত্রী সাবিনা এবং আমি অন্তত খানিকক্ষণ এই পদ্ধতিতে রেয়াজ করেছি, এবং আমার অনুমান তারও কিছু কাজে লাগছে। তা এইটা নিখিল চন্দ্র সেনের অবদান। আমি এই পদ্ধতিতে দীর্ঘকাল কাজ করেছি, এমন অবস্থা হয়েছে, এটা একটা মেকানিক্যাল, এখানে গান গাইছি ভাবলে চলবে না। পরিষ্কার গলার আওয়াজ, মানে একদম পরিষ্কার গলার আওয়াজ, এবার তলায় আসা, ক্রোম্যাটিক স্কেলটা প্র্যাকটিস করো, ক্রোম্যাটিক্যালি আসা যাওয়া আসা যাওয়া, এক নিঃশ্বাসে কতটা হয়, তবে শরীরকে কষ্ট না দিয়ে, এইভাবে তারপর সাপার তান করা। আমি অল্প বয়সে তানপুরা নিয়ে রেয়াজ করতাম, তো এখন ইলেকট্রনিক তানপুরা। তা আমি তখন রেয়াজ করতে করতে বই পড়তাম ওই ফাঁকে, মানে এই পদ্ধতিতে বইও পড়তাম, এবং সেটা উদ্ভট দেখাতো ওদের, কারণ আমাদের কুকুর কার্টুন হাঁ করে সেই দৃশ্যটা দেখতো। যাই হোক, এই পদ্ধতিটা কাজে লাগতে পারে। মানে এটা সবটাই আপনি ওই মন্দ্র সপ্তকেই কখনোই উপরে উঠছেন না, প্রথম এটা আমায় উনি বলেছিলেন যে সকালের দিকে যখন রেয়াজ করবে, গোড়ায় ধরুন প্রথম আধ ঘন্টা মন্দ্র সপ্তক, যদি 1 ঘন্টা রেয়াজ হয় তাহলে প্রথম আধ ঘন্টা ডেফিনেটলি মন্দ্র সপ্তক, তারপর মধ্য, তারপর তার সপ্তক, কিন্তু প্রথমে তার সপ্তক না। এবং মানে কোনো রকমই যেন ধরুন এইটা যে সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, মানে এর চেয়ে বেশি উপরে না। বরঞ্চ আপনি একবার হয়তো একটা সাপার তান করে এলেন, কিন্তু টেন্ডেন্সিটা তলায়। উনি বলেছিলেন যে তলায় যত গাইবে তত দেখবে তোমার গলা সজীব থাকবে। খুব ভুল বলেননি। আমরা এইখানে একটা গান শুনি, তারপর আবার কথায় ফিরে আসবো।
একভাবে আমরা ওই গানের ধর্মটাই আজকে দুজনে বসে পালন করছি, এবং আমাদের সঙ্গে বেশ কয়েক লক্ষ শ্রোতা বন্ধু। আশা করি আমরা সেই রূপং দেহি থেকে যাত্রা শুরু করেছিলাম, গান মাঝখানে শুনেছি, এবং এইটাই আমরা আসলে চাইছিলাম আজকের অনুষ্ঠানে, গানকে নানানভাবে জড়িয়ে ধরতে। একটা জিনিস সুমনদা, আমি আপনাকে আজকে একটু অবাক করে দিতে চাই। সেটা হচ্ছে যখন আপনি ওই অন্য কথা অন্য সুর, অন্য সেই গান। অন্য গান অন্য সুর, যে পর্বটা, যে সময় আপনারা অনেকে মিলে গান করবার কথা ভাবছেন, আপনি বোধহয় সেই সিং টু লিভ বলে একটা স্টুডিও করেছেন, সেই সময়কার কথা নিশ্চয়ই আপনার শ্রোতা বন্ধুরা পড়েছেন খানিকটা। সেই যখন সবাই মিলে গান করছেন, সেই সময়কার রেকর্ডিং এর একটা কপি আমার কাছে রয়েছে। কি আশ্চর্য। আপনারও, আমি জানি না আপনি, আমার কাছে নেই। আচ্ছা, আপনাকে একটুখানি শোনাই, আপনার হয়তো খানিকটা স্মৃতি উস্কে উঠতে পারে। তার বেশ কিছু গান পরবর্তীকালে অবশ্য আপনি গেয়েছেন পেয়েছি, তবুও খানিকটা তার চেহারা বদলেও গেছে, আবার যেমন সময় নিয়মে হবারই কথা। দেখা যাক, এই গানটা আমরা একটু শুনি একসঙ্গে। হরে 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 মরা মানুষ, দৃষ্টিহীন মানুষ, হরে 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 মরা মানুষ, দৃষ্টিহীন মানুষ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, ছটফট করে করে মরে যাওয়া, বমি করে করে মরে যাওয়া মানুষ, 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 সারি 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 অন্ধ লোক, দু চোখ। আমরা যখন প্রথমে গানগুলো শুনেছি, তখন আমাদের কাছে ভীষণ বিস্ময়ের ব্যাপার ছিল নিশ্চয়ই, এবং আমাদের মধ্যে একটা মজার খেলা প্রায় হয়ে দাঁড়িয়েছিল যে এর ভেতরে কোন গলাটি আপনার, আমরা বুঝতে পারতাম না, কেমন কেমন অন্যরকম হচ্ছে না। এটা একটু শুনতে। হ্যাঁ, এটা প্রথম কথা, এটা কোনো স্টুডিওতে রেকর্ড করা না, এটা যে ঘরে রেকর্ড করা সেই ঘরে আমি এখন থাকি। আচ্ছা, হ্যাঁ, আমার বাবা মায়ের বাড়ির ওপরের একটি ঘরে রেকর্ড করা। আমি গাইছি, আমি রেকর্ড করছি, আমি বাজাচ্ছি, একটা ট্যাসক্যাম 4 ট্র্যাক ক্যাসেট রেকর্ডারে রেকর্ড করা। এবং এই ফেজার নামে একটা গলার একটা যন্ত্রের মধ্যে দিয়ে গলাটাকে আগে চালানো হয়েছে। এগুলো আমি নিজেই মাথা কাটিয়ে রেখেছি, এলিনেট করা গলাটাকে, যাতে সারি 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 মরা মানুষ, দৃষ্টিহীন মানুষ। ভোপালের গ্যাস দুর্ঘটনা নিয়ে গান। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, বমি করে করে মরে যাওয়া, এই এই ভয়ঙ্কর যে সুর এবং কথাটাকে আমি কিভাবে কোন গলা দিয়ে বের করব? কারণ আমার কাছে তো কোনো যন্ত্র আলাদা ছিল না। একটা ফেজার নামে একটা যন্ত্র, গিটারের অ্যাক্সেসরি, ওইটার সঙ্গে মাইক্রোফোনটা জুড়ে দিয়েছি, বুঝলেন? আচ্ছা, কাজে ওই মাইক্রোফোন দিয়ে গলাটা আগে ওই ছোট্ট ফেজার, ওটা পা দিয়ে চালানো হয়, একটা গিটারের একটা অ্যাক্সেসরি, ওইখানে গেছে, ওইখান থেকে এবারে রেকর্ডারে যাচ্ছে, এইভাবে করা। আপনার এখন আর এই ধরনের, এখন তো এগুলো অনেক সহজ হয়ে গিয়েছে, এখন আর এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করতে ইচ্ছে করে না। না, করে, তবে কি জানেন, এই শুনুন, আমি আপনাকে বলি, এই যে যেটা শুনছেন, এটা না কেউ কিনবে বলে আমরা তৈরি করিনি, আমরা কয়েকজন বন্ধু মিলে করেছিলাম। বিশ্বাস করতে পারেন, তখন একটা বইমেলা চলছিল, আমি গিয়ে, আমি এবং আমার 2 বন্ধু গিয়ে সেটা কাউকে কাউকে এমনি দিয়ে দিচ্ছেন, তারা ভীষণ ঘাবড়ে যাচ্ছিলেন। মানে এটা হচ্ছে 85 সাল, 86 সাল, 86 সালে, 1986 সালে। বলা বাহুল্য, তখন তো আমার কেউ মোটেও চিনতে না, কেউ অচেনা একটা মানুষ, 2-3 জন লোক দাঁড়িয়ে আছে, অল্প বয়সী, তখন মোটামুটি অল্প 37 বছর বয়স। দেখা যাচ্ছে একটি দম্পতি আসছেন, এলাম বাংলা গান শোনেন। হ্যাঁ, এলাম যে কিছু মনে করেন একটা ক্যাসেট দেবো, শুনবেন? হ্যাঁ, চমকে উঠেছেন। সে কি, নিন না, মানে এমনি তো আপনি তো কোনদিন কিনবেন না এটা, কারণ কেনই বা কিনবেন? আমার কাছে পয়সা থাকলে আমিও কিনতাম না। আমি আশা ভোঁসলের গাওয়া একটা গানের ক্যাসেট কিনতাম, যে আপনি এটা নিন না।
বলে এই কি পয়সা এলাম, পয়সা দিতে হবে না, আপনার যদি ভাল লাগে আপনি আবার কাউকে দিয়ে দেবেন। হুম। এইভাবে করেছি, লেটার বক্সে ক্যাসেট ফেলেছি। আচ্ছা, তার হ্যাঁ। মধ্যেই হয়তো কোনো একটি আজকে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন কথাটা হচ্ছে ওই যে যে জায়গাটা ছিল পেন না ব্যাপারটাকে, মানে ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপরে যেভাবে আমি একটা গান তৈরি করছি এবং গাইছি। হুম হুম দেখুন এ বড় অন্যায় কথা যা শুনলেন, সব মিছে বাতুলতা, আমরা তো দুনিয়ার ভালোই চাই, গরিব দেশগুলোকে আমরা খাওয়াই, মানে গরিব দেশগুলোর বড় লোকদের। প্রেসিডেন্ট বুশ শুনছেন কিনা আমি ঠিক জানি না, বা ব্লেয়ার বা এরা, মানে আমি জানি না, আই হোপ দে নট, মানে না আমি বলছি যে এই যে জানটা এটা কমার্শিয়াল রেকর্ডিং এইভাবে আসবে না, এর মধ্যে একটা অ্যাক্টিভিজমের দিক ছিল, হুম 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 হুম। হয়তো সেই কারণে জানি না, আমি ভোপালের মতন গানা তৈরি করিনি। আপনার আরেকটা গান আমার শুনতে খুব ইচ্ছে করবে, সেটাও আপনি ইদানিং আর প্রায় গান না, আমার মনে হয় আপনার গানের মধ্যে ওটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হওয়া উচিত আর কি। আপনি অনেক করছেন না, মানে সেটা আমাদের একটা অনুযোগ। করিনি আসলে, এখনো আপনি রাষ্ট্রমানি রেকর্ড করেননি। গেছি আমি ভুলে গেছি। এ বাবা, আমি ভুলে গেছি, বিশ্বাস করুন। আমার কথাটা ছিল, আমি ভাড়া গুনেই চলি গানের মস্ত ইমারতে, বাড়ির বাড়িওয়ালা যারা তাদের সং চলেছে পথে, আমি নিজেই একটা সংসারে সার নেই তাই সং, আমি টাকার জন্য গাই আর বাজাই জবরজং, জবরজং, আমার ঘরেতে বউ বাচ্চা তারা বাঁচবেই বাঁচবেই কোনো মতে। আমি 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 ভুলেই গেছি, একবার দুবার তিনবার, আবার ভয়ঙ্কর লোক, আপনি কোথায় শুনলেন এসব? না, এসব গান তো আপনি গাইতেন, আপনি নিয়মিত গাইতেন অনুষ্ঠানে, এখন আমরা 3 শতকের শহর এখন আর শুনি না। 3 শতকের শহর অবশ্য আমি কালেভদ্রে গিয়ে ফেলি, তবে ভাড়া গুনে চলি গানের মস্ত ইমারতে আমি সত্যি অনেক দিন গাইনি, এবং আমি গানটা ভুলেও গেছি। আমার এই গানের কোনো ডেমো রেকর্ডিংও কোথাও করা নেই। একটা কথা আমি, এটা অবশ্য জিজ্ঞেস করার পক্ষে বড্ডই কম সময় আমাদের হাতে রয়েছে, তবু একটুখানি যদি ছুঁয়ে যাওয়া যায়, আমরা তো গানকে নানানভাবে ঘেঁটে দেখলাম আজকের অনুষ্ঠানে। আপনার গানে একটা জিনিস ভীষণভাবে অনুপস্থিত, যেটা আপনি আজকের কথাতেও একটু আলগোছে এসেছেন, সেটা হচ্ছে যে পুরনো বাংলা গান, যে আধুনিক বাংলা গান আমরা শুনে শুনে বড় হলাম, সেই গানের বোধহয় 90% বিষয় হচ্ছে হারানো সম্পর্ক, হারানো প্রেমের নস্টালজিয়া। এটা বাংলা গানের একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা খুবই আশ্চর্য যে আপনার গানে এটা প্রায় নেই বললেই চলে। আমি খুব ছোট ছোট উদাহরণ, আমার যেমন ভাবতে ভাবতে মনে পড়লো ধরা যাক আজ রোববারের একদম শেষ লাইনটা আপনি যখন বললেন যে তুমি আসবে না আর কোনোদিন আর কোনোদিন, হঠাৎ করে ওই গানটাতে ওইখানে একটা টাচ এলো। বা প্রথম দেখার শহরে আপনি যখন বললেন যে প্রথম প্রেমে পড়ার পরে সবাই পস্তায়, এখন এই দুটি ছাড়া আমি আর একদম মনেই করতে পারছি না যে সত্যি সত্যি হারানো সম্পর্ক, এমনকি বিদায় পরিচিতাতেও নয়, সেখানেও আপনি বরং উল্টো কথাটাই বললেন যে রাগ করে কি লাভ, দোষ দিলেই বাকি। এটা কেন? মানে এটা একটা হতে পারে যে সচেতনভাবে যেহেতু বাংলা আধুনিক গানের 90% এই বিষয়ে নিবেদিত, অতএব আপনি সেটা এড়িয়ে গেলেন, অথবা হতে পারে যে আপনার মনে ফেলে আসা কোনো কিছুর প্রতি কোনো দাগ থাকে না। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি জানি না, যে বললাম একটা ডিপ সাইকোলজিক্যাল জায়গা থেকে। শুনুন, ভাবালুতা জিনিসটা আমার মোটে পছন্দ হয় না, বুঝতে পেরেছেন? ওই যে আহা কি সুন্দর আছিল সে সম্পর্ক, কি সুন্দর ছিল সব, না না ওরকম আর কোনোদিন হবে না, বা যখন তুমি দেখবে আমি নাই, বা তুমি কেন নাই, তুমি কেন চলিয়া গেলে, না এইগুলো আমার কাছে কোনো বিষয় না। ভাবালুতা, সেন্টিমেন্টালিজম এবং ইমোশনালিজম আমার মোটেও পছন্দ হয় না, হয়তো সেই কারণে নেই। আর বিচিত্র নয় যে 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 আসলে এই প্রশ্নের উত্তর আপনি নাও দিতে পারেন কিছু। না না না, মানে এইভাবে ভাবিনি আমি এরকম লোকই না আসলে। আমি পুরনো কাসুন্দি বেশি ঘাঁটি না, আর মানে চলে, মানে যে পথে নিলে বিদায় আজও সেথায়, গানটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি ওইভাবে ভাবি না। এটাই হচ্ছে, আমি বর্তমান নিয়ে বেশি ভাবি। আপনার একটি গান আমরা শুনতে শুনতে আজকে বিদায় নেব। প্রথমে আমি একটু ক্যাসেটেই শোনাই, তারপর একটু আপনার গলায় শুনেই আমরা আবার ক্যাসেটে ফিরে যাব। এই গানটি আমার মনে হয় আমরা যে কথায় এসে দাঁড়ালাম, যেখানটাতে এসে দাঁড়ালাম শেষ পর্যন্ত এত গান ঘাঁটার পর, আমার মনে হয় হয়তো সেই সাজুজ্যটা থাকবে কথার সঙ্গে গানে। থাকবে কি থাকবে না, মনে কেউ রাখবে কি রাখবে না, কাছে কেউ থাকবে কি থাকবে না, মনে কেউ রাখবে
রাখবে কি হিসেবের অভ্যেস নেই, আমি আছি আমার পথে পথে, কাছে কেউ থাকবে কি থাকবে। শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য আমার তৈরি করা। আমাদের কিন্তু খুব ভালো লাগছিল একসাথে আপনি গাইছিলেন, আরেকটু হোক না। কখন কোন কথা বললো, কে আমার রাস্তায় চললো, কে কখন কোন কথা বললো, কে আমার রাস্তায় চললো, হিসেবের অভ্যেস নেই, আমি আছি আমার পথে পথে। তারা দিল তারা দিল না, তারা কোনো উপহার দিল না, দিল না, তারা দিল তারা কিছু দিল না, তারা কোনো উপহার দিল না, হিসেবের অভ্যেস নেই। আমার পথে পথে, কাছে কেউ থাকবে কি থাকবে না, মনে কেউ রাখবে কি রাখবে না। কার মুখে আকাছে আয় না, কে আমার ভালোবাসা চায় না, কার মুখে আকাছে আয় না, কে আমার ভালোবাসা চায় না, হিসেবের অভ্যেস নেই, আমি আছি আমার পথে, তারা মনে রাখবে গানটা, মারবে একার অভিমানটা, তারা মনে রাখবে গানটা, মারবে একার অভিমানটা, হিসেবের অভ্যেস। হ্যাঁ, আপনাদের সঙ্গে ছিলেন, আপনাদের সাথেই ছিলেন সুমন, কবির সুমন।